ঈদ শেষে ঢাকায় ফিরছে মানুষ, লঞ্চে ভিড়, যানবাহনের চাপে দৌলতদিয়া ফেরিঘাটে দীর্ঘ জট। করোনায় উন্নয়ন বাধাগ্রস্ত হলেও এ থেকে উত্তরণ হবে, বঙ্গমাতার জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রী। দেশে করোনা পরীক্ষা শনাক্ত কমেছে, বেড়েছে মৃত্যু, স্বাস্থ্যবিধি না মানলে বিপর্যয়ের আশঙ্কা। বন্যার পানি কমায় ঘরে ফিরছে মানুষ, বাড়ছে পানিবাহিত রোগের প্রকোপ, কমেনি দুর্ভোগ। করোনায় পর্যটন খাতে ৬,৫০০ কোটি টাকা ক্ষতির শঙ্কা, অনিশ্চয়তায় ৪০ লাখ কর্মী। আপনাদের সবাইকে আমন্ত্রণ বিরতিহীন ১ ঘন্টার সংবাদ দুপুরে। সাথে আছি ফারহানা লোপা। শিরোনাম শুনছিলেন, এবারে জানাবো বিস্তারিত। ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। সকাল থেকে রাজধানীর মহাখালী, গাবতলী, সায়েদাবাদ বাস টার্মিনালে দেখা গেছে ঢাকায় ফেরা যাত্রীদের ভিড়। তবে দৌলতদিয়ায় তীব্র যানজট থাকায় ঢাকায় পৌঁছাতে দীর্ঘ সময় লেগেছে বলে জানান অনেকে। এতে ভোগান্তি পোহাতে হয় দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে আসা মানুষকে। সড়কপথে বাসের পাশাপাশি টাকা বাঁচাতে ট্রাক, পিকআপেও যাত্রীদের ভিড় দেখা যায়। যাত্রীদের বেশিরভাগই মানছেন না স্বাস্থ্যবিধি, অনেক যাত্রীর মুখে ছিল না মাস্ক। এদিকে ভোরের সদরঘাট লঞ্চ টার্মিনালে ছিল দক্ষিণাঞ্চল থেকে ঢাকায় ফেরা যাত্রীদের উপচে পড়া ভিড়। তাদের বেশিরভাগই কর্মজীবী, আজ বা আগামীকাল থেকে কর্মস্থলে যোগ দেওয়ার কথা জানিয়েছেন তারা। ভোরে সদরঘাটে আসা বেশিরভাগ লঞ্চের ডেক, কেবিন, এমনকি কেবিনের সামনের পথেও ছিল যাত্রী। লঞ্চ যাত্রীদেরও স্বাস্থ্যবিধি না মানার অভিযোগ পাওয়া গেছে। গাড়িতে স্বাস্থ্যবিধি মানার ঠিক আছে। এক সিটে পরে বসে আসছি, আমরা ডাবল সিটে ভাড়া দিয়ে আসছি। মাছের জুড়ি এরপরে মনে করেন মানুষ জাম গেজাগেজি অনেক কষ্ট পাইছে মানুষ, সারা রাত জাগন। আমরা ভাড়ার পরিমাণটা একটু বেশি মনে হচ্ছে, কোনো সোশ্যাল ডিস্টেন্স মেনটেন হচ্ছে না। তাছাড়া এখানে গ্যাদারিংটা অনেক বেশি, যাত্রীদের চাপও অনেক বেশি। বাড়ছে দূরপাল্লার বাসের চলাচল, তবে স্বাস্থ্যবিধি উপেক্ষার প্রবণতাও বাড়ছে। করোনা সংক্রমণ রোধের নির্দেশনা মানা হচ্ছে না বেশিরভাগ বাসেই। ভাড়া নিয়েও অসন্তোষ রয়েছে যাত্রীদের মধ্যে। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে গাবতলী বাস টার্মিনাল থেকে যোগ দিয়েছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, ঢাকায় ফেরা মানুষের চাপ আপনি কেমন দেখছেন এবং ভাড়া নিয়ে যাত্রীদের কি ধরনের অভিযোগ পাচ্ছেন আপনি? জি, ঢাকা ফেরা মানুষের চাপ কিন্তু সকাল থেকে অনেকটা বেশি ছিল, এখন দুপুর গড়ায় কিন্তু যাত্রীর চাপ অনেকটা কমে গিয়েছে। কিন্তু আমরা এখানে সকাল থেকে রাজধানীর বিভিন্ন টার্মিনালে গিয়ে যে বিষয়টি দেখতে পেরেছি, আবদুল্লাহপুর, গাবতলী কিংবা মহাখালী এবং সায়েদাবাদ বাস টার্মিনালে কিন্তু অনেক মানুষ আজকে তাদের বাড়ি থেকে ঢাকায় ফিরেছেন এবং এই ক্ষেত্রে কিন্তু বেশিরভাগের ক্ষেত্রেই দেখা গিয়েছে আসলে স্বাস্থ্যবিধি না মানার যে প্রবণতা সেটি লক্ষ্য করা গিয়েছে। এবং বাস মালিক কর্তৃপক্ষ যেটি করেছে, তারা প্রতিটি সিটের বিপরীতে ডাবল ভাড়া নিলেও কিন্তু তারা সেই আসনে করে কিন্তু অতিরিক্ত যাত্রী বোঝাই করে এসেছে। এই ক্ষেত্রে যাত্রীরা যেটি বলছেন, তারা ঢাকা থেকে বাড়ি যাওয়ার সময় একরকম দুর্ভোগ হয়েছেন এবং বাড়ি থেকে ঢাকা ফেরার পথেও কিন্তু তাদের এই ক্ষেত্রে অতিরিক্ত যাত্রী বহন করা হয়েছে বলে তারা অভিযোগ করেছেন। আমি যদি আপনাকে গাবতলী বাস টার্মিনালের চিত্রটা একটু দেখাই, এখনও কিন্তু অনেক বাস ঢাকায় প্রবেশ করছে এবং সেই ক্ষেত্রে যেটি দেখা যাচ্ছে যে তারা কিন্তু যাত্রী বোঝাই করেই মূলত ঢাকার দিকে প্রবেশ করছে। এই ক্ষেত্রে প্রতিটি যাত্রীর কাছ থেকে কিন্তু দ্বিগুণ ভাড়াই নেওয়া হচ্ছে। আর সেই ক্ষেত্রে যেটি দেখা যাচ্ছে, যাত্রীদের মধ্যেও এক প্রকার স্বাস্থ্যবিধি মানার প্রতি একটি অনীহা আমরা লক্ষ্য করতে পেরেছি এবং বেশ কিছু যাত্রীদের সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি, এক প্রকার অনেকটা গরম এবং জ্যামের কারণে কিন্তু যারা কিনা অনেকের ব্যক্তিগত সমস্যা কিংবা দেখা গিয়েছে অনেক অন্য রোগে আক্রান্ত, যার কারণে কিনা মাস্ক কিংবা অন্য যেসব ব্যবস্থাপনা থাকা দরকার সেই সবের ব্যাপারে অনেকের অনীহা দেখা গিয়েছে। এবং বাস মালিক সাধারণ মানুষের মাঝে যেরকম স্বাস্থ্য সচেতনতা নেই, তেমনি বাস কর্তৃপক্ষ কিন্তু সেভাবে স্বাস্থ্যবিধি মানতে পারছেন না। তারপরেও ভাড়া এত বাড়তি নেওয়া হচ্ছে কেন, কি বলছেন এ বিষয়ে তারা?
মূলত বাস মালিক কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো লজিক দেখাতে পারেননি। তারা যে বিষয়টি বলছেন যে তারা সর্বোচ্চ চেষ্টা করেই যাচ্ছেন যে কেবল স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে, কিন্তু যেহেতু আগামীকালকে বা আজকে থেকে অনেক প্রতিষ্ঠানে সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে মূলত আগামীকালকে থেকে অনেকের জয়েন করার কথা রয়েছে এবং কাজে ফেরার কথা রয়েছে, এই সুযোগটাকেই কিন্তু কাজে লাগাচ্ছেন বাস মালিক কর্তৃপক্ষরা। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেখানে এক সিটে প্রতি সিটের বিপরীতে একজনের জন্যই বরাদ্দ ছিল এবং 2 সিটে একজনের জন্য বরাদ্দ ছিল, কিন্তু সেটি না করে তারা এই বাড়তি সুযোগটাকে কাজে লাগিয়ে মূলত যাত্রী বোঝাই করেই তারা নিয়ে আসছেন। এই ক্ষেত্রে যেটি বলা হচ্ছে কাউন্টারগুলো থেকে যে যারা যেতে ইচ্ছুক তারাই কেবলমাত্র এক সিটে একজন এবং সিট খালি না রেখে যদি যেতে ইচ্ছুক হয় সেই ক্ষেত্রে তাদেরকে ইনশিওর করছেন। এছাড়া কিন্তু যেটি দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গার মধ্যে রাস্তার মধ্যে অনেকে যাত্রী উঠাচ্ছেন, সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় যখন যাত্রী নেমে যাচ্ছে সেখান থেকে যদি যাত্রী পাওয়া গেলে সেখান থেকেও তারা তুলে নিচ্ছেন। এই ক্ষেত্রে যাত্রীরা এক প্রকার নিরুপায় হয়েই সেসব পরিবহনে অবস্থান করছেন এবং সেই ক্ষেত্রে যে জিনিসটি দেখা যাচ্ছে তাদের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি পুরোপুরি উপেক্ষিত বলা চলে। এই পরিস্থিতিতে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা যারা আছেন গাবতলীতে আসার পরে তাদের সাথেও কিন্তু কথা বলেছিলেন। তারা যে বিষয়টি বলছেন, তারা সকাল থেকে বেশ কিছু গাড়িকে তারা এই অতিরিক্ত যাত্রী পরিবহনের অপরাধে কিছুটা জরিমানা করেছেন। এছাড়া তাদের নজরদারিও কিন্তু ঢিলে ঢালা ছিল, তেমন নজরদারি কিন্তু লক্ষ্য করা যায়নি। গাবতলী থেকে জানাচ্ছিলেন সহকর্মী নাহিদ কামাল। এদিকে আজও ঢাকামুখী যাত্রী ও যানবাহনের চাপ রয়েছে দৌলতদিয়া ও কাঁঠালবাড়ি ঘাট এলাকায়। এর মধ্যে পদ্মায় ভাঙনের জেরে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল সীমিত হওয়ায় চাপ বেড়েছে পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে। রাজবাড়ির দৌলতদিয়া ফেরিঘাটের 0 পয়েন্ট থেকে মহাসড়কের যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। নদী পারাপারে ফেরির অপেক্ষায় দীর্ঘ অপেক্ষার ভোগান্তিতে যাত্রী ও চালকরা। এ নৌপথে মোট 17টি ফেরি চলাচল করছে। এদিকে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌপথে আজ 6টি ফেরি চালু আছে। ফেরি স্বল্পতার কারণে ঢাকামুখী যাত্রীদের বেশিরভাগই লঞ্চ ও স্পিড বোটে পার হচ্ছেন নদী। শিমুলিয়ায় জিও ব্যাগ ফেলে পদ্মার ভাঙন ঠেকাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বিআইডব্লিউটিএ। ঘাট পরিস্থিতি নিয়ে আরো জানাতে রাজবাড়ির দৌলতদিয়া ফেরিঘাট থেকে যোগ দিয়েছেন সহকর্মী শামীম রেজা। শামীম, ঘাটের পরিস্থিতি কেমন দেখছেন? যেহেতু একটি ঘাটেই চাপ থাকে যানবাহনের অনেক, সে আবার এক্ষেত্রে কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌ রুটও বন্ধ, কি অবস্থা সেখানকার? যানবাহনের চাপটা বৃদ্ধি অব্যাহত রয়েছে, সেই সঙ্গে মানুষের যে ভোগান্তি সেই ভোগান্তি কিন্তু পারের অপেক্ষায় শত শত যানবাহন দাঁড়িয়ে রয়েছে এই দৌলতদিয়া ঘাট এলাকায়। এই যানবাহনগুলো কিন্তু সকাল 10টার দিকে এই দৌলতদিয়া ঘাট এলাকায় পৌঁছেছে এবং সকাল 10টা থেকে পৌঁছে কিন্তু এখনো ফেরির নাগাল পায়নি। অর্থাৎ আমি যে স্থানটা দেখা হয়েছে এই স্থান থেকে ফেরিঘাটটি রয়েছে আরো 1 কিলোমিটার সামনে। অর্থাৎ এই 1 কিলোমিটার পথ পেরোতে প্রত্যেকটা যানবাহনকে কিন্তু আরো 1.5 থেকে 2 ঘন্টা অপেক্ষা করতে, এখন 7 থেকে 8 ঘন্টা অপেক্ষা করে তারপরে ফেরিতে উঠতে হচ্ছে। আর এই সব যানবাহনের মধ্যে যে সকল যাত্রী এবং চালকরা রয়েছে তারা কিন্তু এই দৌলতদিয়া ঘাট এলাকায় এসে প্রচন্ড রোদ এবং গরমের মধ্যে কিন্তু অসহনীয় দুর্ভোগের মধ্যে রয়েছে। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বলছে যে এই যানজটের কারণ হিসেবে তারা বলছে যে নদীতে তীব্র স্রোত রয়েছে, যে কারণে ফেরি চলাচল স্বাভাবিক সময়ের থেকে দ্বিগুণ সময় বেশি লাগছে। এছাড়া শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে, যার জন্য ওই রুটের যানবাহনগুলো এই রুট ব্যবহার করছে, যার ফলে এই দৌলতদিয়া ঘাট এলাকায় যানবাহনের যে চাপ সেই চাপটা কিন্তু অব্যাহত রয়েছে। এছাড়া বলছে যে যেহেতু 17টা ফেরি চলাচল করছে এবং এই 17টা ফেরি দিয়েই এই যানজট পরিস্থিতি স্বাভাবিকে আনার জন্য বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে ঘাট সংশ্লিষ্টরা বলছেন যে যানবাহনের যে চাপটা রয়েছে বা যাত্রী এবং চালকদের যে দুর্ভোগ, এই দুর্ভোগটা কিন্তু আরো 1 থেকে 2 দিন থাকতে পারে। তো সব মিলিয়ে বলা যায় যে দৌলতদিয়া ঘাট এলাকায় যাত্রীদের দুর্ভোগ এবং যানবাহনের যে চাপটা, সেই চাপটা কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাচ্ছে। রাজবাড়ী থেকে ফেরিঘাটের পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী শামীম রেজা। বাড়ছে দূরপাল্লার বাসের চলাচল, সেই সাথে স্বাস্থ্যবিধি উপেক্ষার প্রবণতাও বাড়ছে। করোনা সংক্রমণ রোধের নির্দেশনা মানা হচ্ছে না বেশিরভাগ বাসেই। ভাড়া নিয়েও অসন্তোষ রয়েছে যাত্রীদের মধ্যে।
করোনার কারণে টানা ৬৭ দিন বন্ধের পর ১ জুন চালু হয় বাস চলাচল। সীমিত পরিসরে বাস চালুর অনুমতি দেওয়া হলেও সঙ্গে জুড়ে দেওয়া হয় নানা শর্ত। অর্ধেক আসন ফাঁকা রাখার পাশাপাশি নির্দেশনা দেওয়া হয় স্বাস্থ্যবিধি মেনে চলার। তবে শুরুর দিকে নির্দেশনা মেনে চলার কিছুটা তাগিদ দেখা গেলেও সময়ের সঙ্গে বাড়ছে স্বাস্থ্যবিধি উপেক্ষার প্রবণতা। যাত্রী ওঠানামায় থাকছে না সতর্কতার বালাই, জীবাণুনাশক ছিটানো হচ্ছে না বাসের ভেতরে। ৬০% বেশি ভাড়া নেওয়ার কথা থাকলেও অনেক বাসেই এর চেয়ে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ আসছে। আমাদের ভাড়া আগের তুলনায় মোটামুটি আগের থেকে একটু বেশি, আর ডিস্টেন্সটা যদিও মেনটেন করা হচ্ছে, বাট স্বাস্থ্য সচেতনতার জন্য হ্যান্ডসেটের যে ব্যাপারটা সেটা ওভাবে মেনটেন করা হচ্ছে না। আমার ফ্যামিলি নিয়ে আসছি, আমরা দুজনে এক সিটে আসছি, তাই এমনভাবে আর কি অনেকে এভাবে আসছে। যদিও পরিবহন সংশ্লিষ্টরা বলছেন নির্দেশনা মেনে চলার যথাসাধ্য চেষ্টা করছে তারা। আমাদের 350 গাড়ি চলতো, তো এর মাঝে ঈদ আসার কারণে আমরা গাড়ি চালাচ্ছি 170টা। ঈদের 3 দিন আগ থেকে যাত্রী মোটামুটি অনেক ভালো, এবং আমাদের 60% গাড়ি এখান থেকে যাচ্ছে। আমরা চিঠিপত্রের মাধ্যমে নির্দেশনা পাঠাচ্ছি, তারপরে যদি কেউ না মানে সেটা বিআরটি এর পক্ষ থেকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সিদ্ধান্ত আছে। 2 সিটে একজন করে বসে যাওয়ার যে সিদ্ধান্ত ছিল সেটা এখন চলছে। যদি ফ্যামিলি মেম্বার একসাথে বসে যেতে চায় এবং সেক্ষেত্রে পূর্বের ভাড়া দিয়ে যাওয়ার জন্য আমাদের সেইভাবে নির্দেশনা দেওয়া আছে। কোনো পরিবহন নির্ধারিত ভাড়ার বেশি নিলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিআরটিএ। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে প্রতিটি জেলায় মনিটরিং টিম সার্বক্ষণিক নজরদারি করছে বলে জানিয়েছে সংস্থাটি। স্বাস্থ্যবিধি মানা এবং অতিরিক্ত ভাড়া যাতে আদায় করা না হয় সেগুলি কিন্তু আমরা যখন ঢাকা শহরের প্রতিটা টার্মিনালে আমাদের বিআরটিএ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যে ভিজিলেন্স টিম এবং অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে একটা মনিটরিং টিম কিন্তু আমরা গঠন করেছিলাম। প্রত্যেক টার্মিনালেই তারা কাজ করেছে। টানা বন্ধের পর দূরপাল্লার বাস চালুর প্রথম দিকে কম যাত্রী পাচ্ছিল কাউন্টারগুলো। ধীরে ধীরে সেই অবস্থা কাটছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। মাহমুদুর নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় উন্নয়ন কাজ বাধাগ্রস্ত হলেও এ অবস্থা থেকে উত্তরণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে যোগ দিয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৯০তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে এ আশা প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে থেকে আজীবন প্রেরণা জুগিয়েছেন বঙ্গমাতা। সাহসী যোদ্ধা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে এবারই প্রথম ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে শেখ হাসিনা তার মায়ের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, আন্দোলন সংগ্রামের বিষয়গুলো তিনি খুব ভালোভাবে উপলব্ধি করতে পারতেন বলেই রাজনৈতিক অঙ্গনে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছেন শেখ ফজিলাতুন্নেসা। রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন সময় যখন একটা কঠিন সিদ্ধান্তের বিষয়, সেখানে আমি দেখেছি, অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় যে আমাদের অনেক বড় বড় অভিজ্ঞ নেতারাও যেখানে সঠিক সিদ্ধান্তটা নিতে পারেননি বা হয়তো একটা ভুল সিদ্ধান্ত দিতে গেছেন, সেখানে আমার মা ঠিক সঠিক সময় সঠিক সিদ্ধান্তটাই নিয়েছেন। ছাত্র শ্রমিক আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রেও বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব বিশেষ অবদান রেখেছেন বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাশে সবসময় ছায়ার মতো থেকেছেন ফজিলাতুন্নেসা। শেখ মুজিবের আদর্শ ধারণ করে নিজের জীবনটাই উৎসর্গ করেছেন বঙ্গমাতা। এই স্বাধীনতার জন্য তিনি যে কত দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন সেটা আমরা নিজেরাই জানি। আব্বার যে আদর্শটা, সেই আদর্শটা তিনি খুব সঠিকভাবে নিজে ধারণ করেছিলেন, আর সেটা ধারণ করেই তার জীবনটাকে তিনি উৎসর্গ করে দিয়ে গেছেন। দেশের সব মেয়েদের শেখ ফজিলাতুন্নেসা মুজিবের আদর্শ ধারণ করে পরিবার ও দেশকে গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দেশের করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, করোনার কারণে দেশের সব কাজ বাধাগ্রস্ত হচ্ছে। তবে এই সমস্যা শুধু বাংলাদেশের না, সারা বিশ্বেই দেখা দিয়েছে। এই সমস্যা থেকে উত্তরণের আশাও প্রকাশ করেন প্রধানমন্ত্রী। সারা বিশ্বব্যাপী সমস্যা, তারপর আমি মনে করি যে আমরা এই অবস্থা থেকে অবশ্যই উত্তরণ ঘটাবো। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে সকালে বনানী কবরস্থানে আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ওবায়দুল কাদের সহ দলের সিনিয়র নেতারা। পরে দোয়া মাহফিলে অংশ নেন তারা। বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে ঢাকা উত্তর দক্ষিণ সহ আওয়ামী লীগের সহযোগী বিভিন্ন সংগঠনও সকাল থেকে শ্রদ্ধা নিবেদন করে।
বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। এছাড়া এবারই প্রথম ভার্চুয়াল প্ল্যাটফর্মে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকীর আয়োজন করা হয়েছে। আর সন্ধ্যায় যুব মহিলা লীগের পক্ষ থেকে ধানমন্ডির ৩২ নম্বরে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি নেওয়া হয়েছে। বেগম মুজিব নীরবে নিভৃতে আন্দোলন, বাঙালি স্বাধিকার আন্দোলন, স্বাধীনতার সংগ্রামকে এগিয়ে নিয়েছে। তার অবদান আসলে সেভাবে প্রকাশিত হয়নি, কিন্তু আজকে ইতিহাস থেকে আমরা অনেক কিছু জানতে পারি যে তিনি না হলে হয়তোবা বঙ্গবন্ধুর পক্ষে এরকম বিশাল অর্জন সম্ভব নাও হতে পারে। করোনা ভাইরাস শনাক্ত হওয়ার ৫ মাস পার করল দেশ। কমছে নমুনা পরীক্ষা ও শনাক্তের সংখ্যা, কিন্তু বেড়েছে মৃত্যুর হার। করোনার স্বাস্থ্যবিধিও মানছেন না অনেকেই। বিশেষজ্ঞরা বলছেন, দ্বিতীয় ধাপে দেশে করোনা সংক্রমণের ঝুঁকি রয়েছে। ভ্যাকসিন আসা পর্যন্ত স্বাস্থ্যবিধি না মানলে মারাত্মক বিপর্যয়ের আশঙ্কা করছেন তারা। গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপরের ৫ মাসের মধ্যে শুধু জুনে শনাক্ত হয় ৯৮৩৩০ জন। গড়ে প্রতিদিন ৩২৭৮ জনের করোনা শনাক্ত হয়। ২৯ জুন একদিনে সর্বোচ্চ ৪০১৪ জন শনাক্ত হয় এবং পরের দিন সর্বোচ্চ ৬৪ জনের মৃত্যু হয়। তবে সর্বোচ্চ ১২৬৪ জনের মৃত্যু জুলাই মাসে। শতাংশ হিসেবে তখন গড়ে প্রতিদিন ৪১ জনের মৃত্যু হয়। আর আগস্টে পরীক্ষার সংখ্যা কমে ১০,০০০-এর নিচে নেমেছে। তবে শনাক্ত বিবেচনায় বেড়েছে মৃত্যুর হার। করোনা পরীক্ষায় দেশে ৮২টি ল্যাব চালু থাকলেও কমেছে নমুনা সংগ্রহ। নমুনা পরীক্ষায় ফি, বিভিন্ন জেলায় বন্যা, বুথে ভোগান্তি, ফল পেতে দেরিসহ নানা কারণে দেশে করোনা পরীক্ষা কমেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তবে বন্যা ও ঈদে স্বাস্থ্যবিধি ব্যাহত হওয়ায় সংক্রমণ বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সংক্রমণের হার যখন কমে আসছে, জনসাধারণের ভিতরে আমরা লক্ষ্য করছি তাদের স্বাস্থ্যবিধি মানা অনীহা। অনেকে মাস্ক পরছেন না, স্বাস্থ্যবিধি মানছেন না। এইটা খুবই দুঃখজনক এবং যদি এই অবস্থা চলতে থাকে এবং সেকেন্ড ওয়েভ যদি আসে, তাহলে আসলে আমাদের দেশে একটা বড় ধরনের ঝুঁকির সম্ভাবনা আছে। কিছু কিছু ঘটনা একটা আস্থাহীনতার সৃষ্টি করেছে। দেরি করে টেস্টের রিপোর্ট পাওয়া, সেটা একটা ইস্যু, এবং অনেকে হচ্ছে ১ সপ্তাহ পরে রিপোর্ট পাচ্ছেন, সেটা লোকজনের মধ্যে একটা এক ধরনের হতাশা সৃষ্টি করেছে। টেস্ট করতে না গেলেই বা কি, এমনি তো ভালো যাচ্ছে, এ ধরনের একটা মনোভাব কাজ করছে। সব মিলিয়ে একটা টেস্টের সংখ্যা কমেছে বলে আমার কাছে মনে হচ্ছে। করোনা শনাক্ত কম হওয়ায় অনেকের মাঝেই স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা বেড়েছে। তাই আবারও সংক্রমণ বাড়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা। অফিস খুলে যাওয়ার পরে মানুষ দলে দলে যখন ঢাকায় এসছে, সেখানেও আমরা স্বাস্থ্যবিধি অনেকেই দেখেছি মানেননি। এটাতে যেটা হয়েছে যে একটা সংক্রমণ বেড়ে যাওয়ার একটা ঝুঁকি তৈরি হয়েছে, এবং এটা যদি হয় তাহলে হয়তো আগস্টের মাঝামাঝি সময় গিয়ে আবার রোগীর সংখ্যা কিছুটা বাড়তে পারে। এই যে আসা যাওয়া চলাফেরা, এতে কিন্তু সংক্রমণের ঝুঁকি বাড়ার সম্ভাবনা কিন্তু আছে। আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু আসলে বোঝা যাবে যে মানুষের মধ্যে এই সংক্রমণ বাড়লো কি বাড়লো না। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশও সেকেন্ড ওয়েভ বা দ্বিতীয় ধাপে করোনা সংক্রমণের ঝুঁকিতে। তাই করোনা প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার নমুনা পরীক্ষায় সাতক্ষীরায় পিসিআর ল্যাব নেই। নমুনা পাঠানো হয় খুলনা মেডিকেল ও যশোরের ল্যাবে। এতে পরীক্ষার ফল পেতে দেরি এবং কম নমুনা সংগ্রহের কারণে অনেকেই আগ্রহ হারাচ্ছেন করোনা পরীক্ষায়। ফলে সংক্রমণ বাড়ার আশঙ্কা করা হচ্ছে। সীমান্তবর্তী জেলা হিসেবে আগে থেকেই করোনা ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত সাতক্ষীরা। এখানে রয়েছে মেডিকেল কলেজ ও পিসিআর ল্যাব স্থাপন ও পরিচালনার সুবিধা। তারপরও করোনা নমুনা পরীক্ষায় স্থাপন করা হয়নি ল্যাব। সাতক্ষীরা থেকে নমুনা পাঠানো হয় খুলনা মেডিকেল ও যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে ফল পেতে সময় লাগে অন্তত 5 দিন, কোনো কোনো ক্ষেত্রে লাগছে 12 দিনও। এমন পরিস্থিতিতে করোনা উপসর্গ থাকা রোগীরাও করোনা পরীক্ষায় আগ্রহ দেখাচ্ছেন না। এই করোনা রিপোর্টের দীর্ঘসূত্রিতার কারণে প্রতিটা মানুষই আতঙ্কিত। একটি মেডিকেল কলেজ থাকলে বা একটি বিশ্ববিদ্যালয় যদি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থাকে, সেখানে পিসিআর ল্যাব আবশ্যকীয়, এটি কোভিড-19 হোক বা না হোক।
পিসিআর মেশিন না থাকায় সাতক্ষীরায় আপাতত ল্যাব স্থাপন হচ্ছে না বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন। এই ব্যাপারে কিন্তু কয়েকবারই আলাপ আলোচনা করা হয়েছে। আমাদের এমপি মহোদয় যারা আছেন তারা কিন্তু লেটার দিয়েছেন, ডেপুটি কমিশনার মহোদয়ও এখানে এই ব্যাপারে যোগাযোগ করেছেন। সেই হিসাবে আমাদেরকে সেটা জানানো হয়েছে যে এই মুহূর্তে সরকারের হাতে কোনো পিসিআর মেশিন নাই। সরকার যদি কেনে তাহলে এই যেখানে মেডিকেল কলেজ আছে সেখানে নাকি অগ্রাধিকার ভিত্তিতে পিসিআর মেশিনগুলো দেওয়া হবে। সাতক্ষীরা মেডিকেলে আরটিপিসিআর ল্যাব স্থাপনের জন্য প্রশাসনের পক্ষ থেকেও প্রচেষ্টা অব্যাহত রয়েছে, জানান জেলা প্রশাসক। আমরা বারবারই বলেছি যে একটি আরটিপিসিআর মেশিন যেটা এই জেলার জন্য অত্যন্ত জরুরি, যেটা নিয়ে আমাদের মাননীয় সংসদ সদস্যগণ তারা সরকারকে ইতিমধ্যেই ডিও লেটার দিয়েছেন। 7 আগস্ট পর্যন্ত সাতক্ষীরা জেলায় 772 করোনা রোগী শনাক্ত হয়েছেন আর মারা গেছেন 22 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। চুয়াডাঙ্গায় সরোজগঞ্জে বাস চাপায় ইঞ্জিন চালিত ভ্যানের 6 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন আরও 3 জন। ভোরে চুয়াডাঙ্গা ঝিনাইদহ সড়কে এই দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে ছেড়ে আসা রয়্যাল পরিবহনের নৈশ কোচটি ভোর 6:30টার দিকে চুয়াডাঙ্গা সদরের সরোজগঞ্জ বাজারে পৌঁছার পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় থাকা দুটি ইঞ্জিন চালিত ভ্যানে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা 2 যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। আর আহত 7 জনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক আরও 4 জনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন মিলন হোসেন, সোহাগ আলী, শরীফ উদ্দিন, ষষ্ঠী কুমার, রাজু হোসেন ও কালু হোসেন। নিহতদের সবার বাড়ি সদর উপজেলার তিতুদহ গ্রামে। তারা পেশায় কৃষি শ্রমিক, কাজের সন্ধানে সদরে যাচ্ছিলেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে শোকার্ত তাদের স্বজনেরা। সরোজগঞ্জ বাজার হয়ে ওই মাঠে যাচ্ছিল, এই সময় পিছন থেকে রয়্যাল পরিবহন এসে ধাক্কা মেরে ওদেরকে পিছিয়ে দিয়ে চলে যায়। পাখি ভ্যানে 6 জন ছিল আমাদের তিতুদর 6 জন। ওরা ওই দিনমজুরির জন্য যাচ্ছিল। ওই 6 জনের ভিতরে 4 জন মারা গেছে। চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুস সালাম জানান, দুর্ঘটনায় আহত 3 জন বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন। রয়্যাল পরিবহন স্থানীয় যে আলম সাধু কে একটা ধাক্কা দেয়, একই সাথে একটি পাখিমনকে ধাক্কা দেয়। যে স্পটে সেখানে 2 জন নিহত হয়। বেলা 12টার দিকে বাস চালক আসাদুল হককে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। রয়্যাল পরিবহন খুব দ্রুত বেপরোয়া গতিতে চালিয়ে তা ভুল ট্রাকে যে রাস্তায় দাঁড়িয়ে থাকা এই 4টি যানকে আঘাত করে। রয়্যাল পরিবহন সহ রয়্যাল পরিবহনের সেই ঘাতক ড্রাইভারকে আমরা আটক করেছি। আমরা এই ঘাতক চালকের বিরুদ্ধে এই 6 জন মানুষের জীবনহানি ঘটনার জন্য আইনের সর্বোচ্চটুকু ব্যবহার করব। দুর্ঘটনায় নিহতদের পরিবারকে 20,000 টাকা করে আর্থিক সহায়তা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেশের প্রধান সব নদীর পানি কমতে থাকায় বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। পানি কমতে থাকায় বাড়ি ফিরছে মানুষ, তবে বাড়ছে দুর্ভোগ, পানিবাহিত রোগের প্রকোপ। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও ধরলার পানি বিপদসীমার নিচ দিয়ে বইছে। তবে নদী তীরবর্তী ও নিচু এলাকার ঘরবাড়ি বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় এখনও ঘরে ফিরতে পারেনি অনেকে। লালমনিরহাটে তিস্তা ও ধরলা নদীর পানিও কমছে, তবে বন্যার পানি নেমে গেলেও ভাঙনে নিঃস্ব নদী পাড়ের মানুষ। মানিকগঞ্জে পদ্মা যমুনার পানি এখনও বিপদসীমার ওপর দিয়ে বইছে, তবে কালীগঙ্গা, ধলেশ্বরী, ইছামতি নদীর পানি কমতে থাকায় রাস্তাঘাট ও বাড়িঘর থেকে পানি নামছে। ফরিদপুর জেলার 7 উপজেলার 15,000 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 63,000 কৃষক। ঢাকার সাভারে বন্যায় প্লাবিত শতাধিক গ্রাম, তলিয়ে গেছে আঞ্চলিক সড়ক সহ বিভিন্ন স্থাপনা। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, বালু, লাক্ষ, বংশী, তুরাগ ও ধলেশ্বরী নদীর পানি বিপদসীমার ওপরে বইছে। প্রায় 1,000 হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে। সাভারের ভাকুরতা ইউনিয়নের হলুরিয়া গ্রাম 20 দিন ধরে পানিবন্দী। তুরাগ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার পর থেকে প্লাবিত হয়েছে লোকালয় ও চাষের জমি। উজানের ঢলে তলিয়েছে উপজেলার 916 হেক্টর ফসলের ক্ষেত। সেখানে আউশ ধান ক্ষেত ও রোপা আমনের বীজতলা সহ 790 হেক্টর জমিতে চাষাবাদ হতো সবজি।
বন্যায় সাভারের শিমুলিয়া, ভাকুরতা, তেঁতুলছড়া ও ধামসোনা ইউনিয়নের অন্তত 10টি পুকুর ও বেশ কিছু মাছের ঘের তলিয়েছে। মাছের গিয়ার মনে করেন 10-12 গিয়ার মাছ সব চলে গেছে বন্যায় ডুবে। ডাটা, লাল শাক, কুই শাক, জালি, মিষ্টি লাউ, এগুলো সবই তো দইনা পাতা সবই ছিল, লাল শাক সবই তো ডুবে গেছে। আমারই যেমন ক্ষতি হয়েছে 4-5 লাখ টাকার সবজি নষ্ট হয়ে গেছে, আরো তো এরকম বহুত গৃহস্থ নষ্ট হয়েছে, বহুত ব্যাপারী নষ্ট হয়েছে। কারণ বাজার বা আমাদের ঢাকার যে লোকজন মনে হয় এদিকে শাকসবজি না থাকলে শাকসবজির অভাব দেখা দেয়, মানে কাইসে প্রচুর দাম বেড়ে যায়। সাভারের মগরাকান্দা এলাকার নির্মাণাধীন বক্স কালভার্টটি ধসে যাওয়ার উপক্রম। বিকল্প বেইলি ব্রিজ দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। গত এক সপ্তাহে সাভার আশুলিয়া ধামরায় প্লাবিত হয়েছে প্রায় 100 গ্রাম। ঘরের মধ্যে পানি চলে আসায় অনেকে ছেড়েছেন বাসাবাড়ি। দুর্গত এলাকার ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ রয়েছে। বহুত দিন ধরে পানি এখানে আসছে, পানি ওখানে কমতেছে টিপটিপে অল্প অল্প। না, এখানে ত্রাণ সহায়তা তেমন একটা আসে নাই, কেউ পায় না এখানে, আমি দেখি না, আমার চোখে পড়ে নাই। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে সারা দেশে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। আগামী 72 ঘন্টায় যমুনা, ব্রহ্মপুত্র ও পদ্মার পানি সমতলে কমছে। তবে রাজধানীর আশেপাশের নদী বালু, লাক্ষা, বংশী, তুরাগ, ধলেশ্বরী, কালীগঙ্গা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির ব্যাপক উন্নতি হয়েছে। আগামী 2 দিনের মধ্যে উত্তরাঞ্চলের প্রতিটা জেলা থেকে বন্যার পানি নেমে যাবে। মধ্যাঞ্চলে যেটা বলেছে জোয়ার ভাটার কারণে, প্রভাবের কারণে কিছুটা দীর্ঘায়িত হচ্ছে, তবে সেটাও আমরা আশা করি মধ্যাঞ্চল সহ ঢাকার চারপাশের যে বন্যা পরিস্থিতি সেটাও আপনার আগামী সপ্তাহের মাঝামাঝি বা শেষ নাগাদের মধ্যে একটা স্বাভাবিক অবস্থায় চলে আসবে। দেশের 12টি নদীর পানি বিপদসীমার উপরে রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের পর্যবেক্ষণে থাকা 101টি স্টেশনের মধ্যে 76 পয়েন্টে নদীর পানি কমেছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টেকনাফের বিতর্কিত ওসি প্রদীপ কুমার দাসের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান এ মাসের মধ্যে শেষ করবে দুর্নীতি দমন কমিশন। 1 বছরের বেশি সময় ধরে প্রদীপ ও তার স্ত্রী চুমকির সম্পদের অনুসন্ধান করছে দুদক। এবছরের শুরুতে নিজের ও স্ত্রীর সম্পদের তালিকাও জমা দিয়েছেন তিনি। করোনার কারণে অনুসন্ধান স্থবির হয়ে পড়লেও এখন আবারও তৎপর হয়েছে দুদক। ঘুষ, চাঁদাবাজি, এমনকি ডাকাতির অভিযোগ রয়েছে টেকনাফের সদ্য প্রত্যাহার ওসি প্রদীপ কুমার দাসের বিরুদ্ধে। ওসি থাকার 2 বছরে টেকনাফে 87 জন গোলাগুলিতে নিহত হয়েছেন। এই তালিকায় সর্বশেষ নাম মেজর সিনহা। 2012 সাল থেকে এ পর্যন্ত চট্টগ্রাম, কক্সবাজারের বিভিন্ন থানা থেকে প্রত্যাহার ও একবার বরখাস্ত হয়েছেন প্রদীপ। হিন্দু বিধবার জমি ও চট্টগ্রামের আগ্রাবাদে বনের জমি দখলের অভিযোগও রয়েছে এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। টেকনাফ, কক্সবাজারের 1 ডজন ব্যক্তির কাছ থেকে 67 লাখ টাকা চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, যার মধ্যে 3 জন জনপ্রতিনিধি আর 1 জন আওয়ামী লীগ নেতা রয়েছেন। 3 লাখ টাকা দিয়ে কথা কই সারি দিবার কথাবার্তা রইয়ে দেখুন উদ্দেশ্য 2.5 লাখ টাকা দিতেছি। তো মাহমুদ আলীর কথা আর 50,000 ফরত দিন 11টা বাজে আর 50,000 টাকা মাহমুদ আলীর উদ্দেশ্য আইয়ের 50,000 টাকা দি নমারিবাল্লা 10,500 লাখ টাকা 10,000 হাতে কেসি গাই গলি। অভিযোগ রয়েছে নামে বেনামে কোটি টাকার সম্পদ গড়েছেন প্রদীপ। এর মধ্যে স্ত্রীর নামে চট্টগ্রামের পাথরঘাটায় 6তলা বাড়ি, 16 শহরে 10 শতক প্লট, কক্সবাজারে ফ্ল্যাট ও 2টি গাড়ির হিসাব দুদকে জমা দিয়েছেন। আর নিজের নামে 2টি অস্ত্র, 15 লাখ টাকার সঞ্চয়পত্র, 10 লাখ টাকার ওয়েজ আর্নার্স বন্ড ও কক্সবাজারের উত্তরণ প্রকল্পে 3 কাঠার জমি দেখানো হয়েছে। তবে অভিযোগ অনুযায়ী আরও সম্পদ আছে কিনা তা খতিয়ে দেখছে দুদক। তবে দুদক বলছে অবৈধ সম্পদ অর্জনের বিষয়টি খতিয়ে দেখার এখতিয়ার তাদের। সব বিষয় কিন্তু দুদকের পারভিউ করে না। দুদক যেটুকু পেয়েছে সেটুকু করছে। আর যদি অন্য যে অভিযোগের কথা আপনি বলছেন সেগুলো যদি সম্পদ অর্জনের বাইরেও যদি কিছু থাকে তাহলে অনুসন্ধানকারী কর্মকর্তা সেগুলো দেখবে অবশ্যই। ওসি প্রদীপের নির্দেশে অবসরপ্রাপ্ত মেজর সিনহাকে হত্যার অভিযোগ ওঠার পর তার বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানে আবার তৎপর হয়েছে দুদক। প্রদীপ ছাড়াও আরও শতাধিক পুলিশ সদস্যের দুর্নীতির অভিযোগও খতিয়ে দেখছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে চলছে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিং। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। আপনাদের সামনে কোভিড-19 স্বাস্থ্য বুলেটিন নিয়ে উপস্থিত হয়েছি।
তবে আজ শুরুতেই স্মরণ করব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৯০তম জন্মশতবার্ষিকীকে এই মহিষী নারীকে স্মরণ করি। স্বাধীনতা সংগ্রামে বিভিন্ন অধ্যায়ে উনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং দেশের সংকটময় পরিস্থিতিতে বঙ্গবন্ধুর সাথে পাশে থেকে তাকে পরামর্শ দেয়া এবং সঠিক সিদ্ধান্ত নিতে সহযোগিতা করেছেন। এবছর এই বিশেষ দিনটির মূলমন্ত্র হলো বঙ্গমাতা হলেন ত্যাগ ও সৌন্দর্যের সাহসী প্রতীক। ৭১-এর মুক্তিযুদ্ধ চলাকালে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে বাঙালি মুক্তি সংগ্রামকে এগিয়ে নিতে গৃহবন্দী অবস্থায়ও তিনি অসাধারণ ভূমিকা রেখেছেন। এই মহান ব্যক্তিত্বের প্রতি তার ৯০তম জন্মবার্ষিকীর প্রতি শ্রদ্ধা জানাই, সম্মান জানাই এবং তার আদর্শ অনুপ্রেরণায় যেন বাংলাদেশের নারীরা চলতে পারে সেই কামনা করি। মোট পরীক্ষাগার ৮৪টি, গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১১,৫২৯টি। পূর্বের দিনে নমুনা সহ গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১১,৭৩৭টি এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১২,৪৯,৫৬০টি। ২৪ ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ২,৬১১ জন। এ পর্যন্ত শনাক্ত ২,৫৫,১১৩ জন। ২৪ ঘন্টায় শনাক্তের হার ২২.২৫% এবং এ পর্যন্ত শনাক্তের হার ২০.৪২%। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১,০২০ জন। এ পর্যন্ত সুস্থ ১,৪৬,৬০৪ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭.৪৭%। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৩২ জন। এ পর্যন্ত ৩,৩৬৫ জন মৃত্যুবরণ করেছেন কোভিড-১৯ আক্রান্ত হয়ে। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩২%। ২৪ ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ ২৫ জন, নারী ৭ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন ২,৬৫৫ জন, যা শতকরা হারে ৭৮.৯০% এবং নারী ৭১০ জন, ২১.১০%। ২৪ ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন বয়স বিভাজনে তাদের সংখ্যা ২১ থেকে ৩০ বছর ১ জন, ৪১ থেকে ৫০ বছর ৪। পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট বলছে আসামিদের পরিবারের অভিযোগ সত্য নয়। ২৯ জুলাই রাজধানীর পল্লবী থানায় বিস্ফোরিত হয় বোমা। পুলিশ দাবি করে আটক ৩ আসামির ওয়েট মেশিনে রাখা বোমা হঠাৎ বিস্ফোরিত হয়। এ ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক আইনের মামলায় আসামি করা হয় ৫ জনকে। ঘটনার দিনই গ্রেপ্তার ৩ আসামির মধ্যে শহীদুল ও রফিকুলের পরিবার দাবি করেন আগেই উঠিয়ে নেওয়া হয়েছিল তাদের। গ্রেপ্তার অপর আসামি মোশারফের বর্তমান ঠিকানা পুলিশের প্রাথমিক তথ্য বিবরণীতে দেয়া হয়েছে গাজীপুর জেলার টঙ্গীর দত্তপাড়া, টেকপাড়া, খাপাড়া, নোয়াখাইল্লার বাড়ি। সেখানে গিয়ে দেখা যায় ঠিকানাটি ভুল। টঙ্গীর পূর্ব ও পশ্চিম থানার 2 এলাকা মিলিয়ে ওই ঠিকানা। টেকপাড়া তার কয়েকটি আছে, কোন টেকপাড়া কথা কই, সুরাট টেক আছে, সার্কিট টেক আছে, তারপরে সাজার টেক আছে, অনেকগুলো নোয়াখালীর বাড়ি আছে। কোন নোয়াখালীর বাড়ি যাবেন, কার বাড়ি থেকে খুঁজবেন, এভাবে তো বার করানো সম্ভব না। তবে মোশারফের স্থায়ী ঠিকানা শেরপুরে গিয়ে পাওয়া যায় বাবা, মা ও স্ত্রীকে। পরিবার বলছে মোশারফ টঙ্গী বাজার এলাকার পোশাক কারখানার শ্রমিক। ২৮ জুলাই রাতে ঈদের কেনাকাটা করতে গিয়ে টঙ্গী থেকে নিখোঁজ। অথচ পুলিশ বলছে তাকে আটক করা হয়েছে পল্লবী থেকে। ৭টা বাজে প্যান্টটা পাল্টাইতে গেছে, এরপরে আর কোনো খোঁজ নেই। আমরা ফোন দিছি 10টা পর্যন্ত মোবাইল খোলা ছিল, 10টার পরে মোবাইল বন্ধ হয়ে গেছে। আসে না কিন্তু কোনো জড়িতই নাই, জড়িত থাকতো আমরা আজকে আমার বিশাল সম্পত্তি থাকতো, আজকে আমার অনেক কিছু থাকতো। এদিকে মামলার পলাতক আসামি জনি ও আলমগীরের ঠিকানা পল্লবীর 11 নম্বর সেকশনের বাউনিয়া বাঁধে গিয়ে খোঁজ করার চেষ্টা করা হয়। ঘটনার পর থেকেই সেখানে আতঙ্ক। প্রথমে কেউ কথা বলতে রাজি না হলেও অনেক খোঁজাখুঁজির পর তাদের এক প্রতিবেশী জানান বিস্ফোরণের কয়েকদিন আগ থেকেই হঠাৎ উধাও তারা। না কোন খারাপি করে কিনা এটা তো আমি জানি না, এটা জানলে না আমি বলবো। বলেন এমনি চলাফেরা তো দেখি ভালোই। মামলা দুইটি তদন্তে থাকা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট বলছে আসামিদের পরিবার মন গড়া বক্তব্য দিচ্ছে। সুনির্দিষ্ট অভিযোগেই তাদের আসামি করা হয়েছে।
এটা একদম রিমান্ড শেষ হওয়ার পরে আমরা ব্রিজ করবো। মোটামুটি রাইট পথে চলতেছে তদন্ত, আমরা সিনসিয়ারলি কাজটা করতেছি, ওরা রোডে যাওয়ার চেষ্টা করছি, যদি বাড়তে অনেক কিছুই করবে। পুলিশের দাবি আসামিরা সবাই স্থানীয় জামিল ও মামুন গ্রুপের সদস্য। তবে বোমাটি আসামিদের কাছে কিভাবে আসলো তা খতিয়ে দেখা হচ্ছে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী 6 মাসের মধ্যে চট্টগ্রাম নগরীর বড় বড় সমস্যা সমাধানের সর্বাত্মক চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সদ্য নিযুক্ত প্রশাসক খোরশেদ আলম সুজন। সকালে রাজধানীর ডিআরইউতে চট্টগ্রাম জার্নালিস্ট ফোরাম, ঢাকা সিজেএফডি আয়োজিত মিট দ্য প্রেসে এই আশ্বাস দেন তিনি। খোরশেদ আলম সুজন বলেন, চট্টগ্রামের 40 লাখ মানুষের জন্য কাজ করা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে উন্নয়নমূলক কাজের তদারকি এরই মধ্যে শুরু হয়েছে। সিটি কর্পোরেশন থেকে দুর্নীতি নির্মূলে কাজ করা হবে বলেও আশ্বাস দেন খোরশেদ আলম সুজন। তিনি বলেন, চট্টগ্রাম সিটিবাসীকে শান্তিপূর্ণ জীবন উপহার দেওয়ার প্রত্যয়ে কাজ চলছে। কন্টেইনার টার্মিনাল উন্নয়নের পাশাপাশি নগরীর যানজট, জলাবদ্ধতা দূরীকরণে কাজ করা হবে বলেও জানান খোরশেদ আলম সুজন। দুর্নীতি সেটা বড় হোক আর ছোট হোক, কারোর জন্য এখন আর সুযোগ নেই, কারোর জন্য আর সুযোগ নেই যে দুর্নীতি। কারণ আমার এখানে এখন প্রযুক্তির যুগ, সব মানুষের হাতে হাতে। আমি ছেলে সবাইকে বলছি, আমার পেছনে পেছনে ঘুরঘুর না করে এলাকা গিয়ে যেখানে যাবেন মোবাইল একটা ধরে খালি ফেসবুকে ছবি তোলার জন্য পাগল হয়ে যান। ফেসবুকে আমি ওই ছবিগুলো দেখতে চাই, মানুষের দুঃখ দুর্দশার ছবি দেখতে চাই, আমাদের রাস্তার দুরবস্থার ছবি দেখতে চাই, আমাদের হাসপাতালগুলোর দুরবস্থার ছবি দেখতে চাই। করোনায় বিশ্বে 24 ঘন্টায় 2,83,000 নতুন রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে 6,500-এর। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে। একদিনের সর্বোচ্চ 940 জন নিয়ে ভারতে মৃত্যু 42,000-এর বেশি। বিশ্বে এ পর্যন্ত মারা গেছেন 7,23,000-এর বেশি। শনাক্ত 1,95,00,000 ছাড়িয়েছে। করোনা সংক্রমণে বিশ্বে তৃতীয় ও দক্ষিণ এশিয়ায় শীর্ষ অবস্থান ভারতের। শনিবার সর্বোচ্চ 940 জনের মৃত্যু হয়েছে দেশটিতে। 61,000 নতুন শনাক্ত নিয়ে দেশটিতে আক্রান্ত ছাড়িয়েছে 20,86,000। সপ্তাহের শুরুতে কিছুটা কমলেও গত 3 দিনে করোনায় আবারও বেড়েছে প্রাণহানি। গত 24 ঘন্টায় বিশ্বে 6,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে, সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। করোনায় ধুঁকছে লাতিন আমেরিকা। কলম্বিয়া, চিলি, পেরুতে বাড়ছে মৃত্যু। 1 লাখ প্রাণহানির দ্বারপ্রান্তে ব্রাজিল। মেক্সিকোয় মৃত্যু ছাড়িয়েছে 50,000। দ্বিতীয় ধাপের সংক্রমণে ফের কড়াকড়ি আরোপ করতে শুরু করেছে ভিয়েতনাম। জুলাইয়ের মাঝামাঝি সময় পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছিল মানুষ, কিন্তু জুলাইয়ের শেষে দেখা দেয় নতুন সংক্রমণ, ঘটে প্রথম প্রাণহানি। কিন্তু কোথা থেকে দ্বিতীয় ধাপের সংক্রমণ শুরু হলো তা এখনও অজানা। দ্বিতীয় ধাপের সংক্রমণে নাকাল অস্ট্রেলিয়াও। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যু। শুক্রবার একদিনে 450 নতুন রোগী শনাক্ত হয় ভিক্টোরিয়া রাজ্যে। প্রাণ গেছে 12 জনের। ইউরোপের ইতালিতে আবার বেড়েছে করোনা সংক্রমণ। 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 552 জন। এর মধ্যে ভেনেতো অঞ্চলেই আক্রান্ত 182। নুসরাত জেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16 লড়াইয়ে নামছে ইউরোপিয়ান জায়ান্টরা। কোয়ার্টার ফাইনাল নিশ্চিতে ক্যাম্প নুতে বার্সেলোনা আতিথ্য দেবে নাপোলিকে। আরেক ম্যাচে বায়ার্ন মিউনিখ খেলবে চেলসির বিপক্ষে। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। লা লিগা খোয়ানো বার্সেলোনা পাখির চোখ পড়েছে ইউরোপের শীর্ষ প্রতিযোগিতাকে। বার্সাকে লা লিগা বঞ্চিত করা জিদানের দল ছিটকে গেছে চ্যাম্পিয়ন্স লিগ থেকে। তবে কাতালান জায়ান্টরা এখনও আছে রেইসে। নাপোলির মাঠে প্রথম লেগে 1-1 গোলে ড্র করা বার্সেলোনার রয়েছে অ্যাওয়ে গোলের সুবিধা। পরিসংখ্যানের বিচারেও এগিয়ে থেকে নামবে মেসিরা। ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের শেষ 35 ম্যাচে হারের রেকর্ড নেই বার্সার। কাতালান জায়ান্টরা চ্যাম্পিয়ন্স লিগের টানা 13তম কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের লক্ষ্যে মাঠে নামবে। এই অবিশ্বাস্য রেকর্ড নেই আর কোনো দলের। অন্যদিকে টুর্নামেন্টের শেষ 10 অ্যাওয়ে ম্যাচের মাত্র একটি জিততে পেরেছে নাপোলি। পরিসংখ্যান পক্ষে থাকলেও বার্সার জন্য দুশ্চিন্তা তাদের মিডফিল্ড। সাসপেনশনের কারণে ভিদাল ও বুস্কেটসকে পাওয়া যাবে না। এছাড়া চোটের কারণে গ্রিজম্যান ও ল্যাংলেটকে নিয়েও আছে সংশয়।
টানা বেশ কিছু ম্যাচের পর আমাদের একটা বিরতি দরকার ছিল। নাপোলির বিপক্ষে ম্যাচের আগে প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পেয়েছি। নতুন উদ্যমে সতেজ রূপে ফুটবলারদের দেখা যাবে আশা করছি। শেষ 16-র দ্বিতীয় লেগে চেলসির বিপক্ষে ফেভারিট বায়ার্ন মিউনিখ। প্রথম লেগে 3-0 ব্যবধানের জয়ে গোলের সুবিধা নিয়ে ঘরের মাঠে লড়বে বাভারিয়ানরা। ডিএফবি পোকাল ফাইনালে বড় জয় বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে বায়ার্নকে। স্ট্রাইকার লেভানদোস্কি আছেন দুর্দান্ত ফর্মে, এরই মধ্যে মৌসুমে তার 52 গোল। অন্যদিকে এফএ কাপের ফাইনালে আর্সেনালের কাছে হার চেলসিকে মানসিকভাবে ব্যাকফুটে রাখছে। চোটের কারণে ল্যাম্পার্ড পাবেন না অ্যাটাকের গুরুত্বপূর্ণ ফুটবলার উইলিয়ানকে। ডু অর ডাই ম্যাচে আলিয়াঞ্জ অ্যারেনায় জিততে মরিয়া ল্যাম্পার্ডের দল। পরবর্তী রাউন্ড নিশ্চিত করা অনেক কঠিন আমাদের জন্য। 3 গোলে পিছিয়ে থেকে ফিরে আসতে বিশেষ কিছু করতে হবে। আমার বিশ্বাস আমরা পারব। সবচেয়ে বড় বিষয় চেলসির ফুটবলারদের বিশ্বাস করতে হবে যে তারা পারবে। শেষ 16তে কাতালান জায়ান্টরা জয় পেলে বায়ার্ন চেলসি দ্বৈরথের বিজয়ী দলের সঙ্গে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের তৃতীয় দিন বোলারদের আধিপত্য। প্রথম ইনিংসে 219 রানে অল আউট হয়েছে ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে পাকিস্তান। 8 উইকেটে 137 রান করে তৃতীয় দিন শেষে 244 রানের লিড বাবর আজমদের। ডজের বলে 0 রানে ফেরেন প্রথম ইনিংসে সেঞ্চুরিয়ান শান মাসুদ। আবিদ আলী ও আজহার আলীর জুটিতে এসেছে 27 রান। বেসের বলে 20 করে ফেরেন আবিদ। আজহার ও বাবর আজম দুজনকে সেট হওয়ার আগে ফেরান ক্রিস ওকস। এরপর আসাদ শফিক, মোহাম্মদ রেজওয়ান, শাদাব খানও ক্রিজে থিতু হতে পারেননি। এর আগে ইয়াসির শাহর স্পিনে ভেঙে পড়ে ইংল্যান্ডের মিডল অর্ডার। পোপের 62তে 200 ছাড়াই স্বাগতিকদের প্রথম ইনিংস। 63 রানে 4 উইকেট শিকার ইয়াসিরের। প্রথম ইনিংসে পাকিস্তানের সংগ্রহ 326 রান। আর এই ছিল আজকের 1 ঘন্টার বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।